শ্যামলী, তুই এইসব কাজ একা একা করছিস আর কেউ তোকে সাহায্য করছে না? না দাদা, বৌদি একটু গল্প করছে। আরে শ্যামলী, তোর দ্বারাই তো একটু একটু কাজ করাই, তাতে দোষ কি? হ্যাঁ, তুই ছাড়া তো আমাদের ভালোই লাগে না। আর সামান্য কিছু কাজ করাতে তোর তো বেশি সময়ও লাগে না, তাই না রে শ্যামলী? কিন্তু বৌদি, শ্যামলী তো সব কাজ একা একাই করছে, ওকে কি একটু সাহায্য করা উচিত না তোমাদের? হ্যাঁ হ্যাঁ, শ্যামলী তো এসব কাজ করতে অভ্যস্ত। এসব ব্যাপারে তোমরা পুরুষ মানুষেরা নাক গলায় না তো। আমরা যদি কাজ না করতাম তাহলে তোমার বোন অত রূপসী হতো না, ভূতের মতো কালো চেহারা হতো। হ্যাঁ, একদম ঠিক তাই। আমাদের কাছে ওদের চোখেই পড়ে না, শুধু বোনেরটা দেখলেই বুক ভেঙে যায়। বৌদিরা সত্যি কেন আমার সাথে এমন করে? আমি কি তাদের আপন নই? শ্যামলীর বিয়ে আর কাজ করব আমরা, আমাদের কি অন্য কোনো কাজ নেই? মা তো সব কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, আর আমরা সবসময় খাটবো। শ্যামলী বসে বসে থাকবে আর সব কাজ আমরা করব। শোন, তোর কি মনে হয় বিয়ের সব কাজ আমরা করে দিলে আমরা সম্মান পাবো? শুধু দরকারের সময় আমাদের খাটিয়ে নিবে। ঠিক বলেছ, আমরা কখনোই সম্মান পাবো না। আমাদের কাজের কোনো দাম আছে? বিয়ের পর থেকে কম তো কাজ করিনি, তাহলে আমরা কাজ করব কেন? আমরা কাজ না করলে কি বিয়ে আটকে যাবে? কাজ করানোর সময় বৌমা আর উপহার দেওয়ার সময় শুধু মেয়ে। বিয়ের প্রথম দিন থেকেই মন জুগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর না বাপু, পারবো না আর। শোন ছোট, আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকেও কিছু দিতে হবে। বিনা কারণে এত খাটতে রাজি নই আমি। আমিও তাই। শ্যামলের কিন্তু বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, সামনে অনেক কাজ বাকি আছে। মা, আমরা তো সবসময় কাজ করি, বিয়ের এত কাজ করব কিভাবে? এই বিয়ের দায়িত্ব যদি তোরা না নিস তাহলে কাজগুলো করবেটাকে? মা, আপনি কিছু মনে করবেন না, আপনার মেয়ের বিয়ের জন্য আপনার তো দুই বউ কম কিছু করেনি। কিন্তু আমরাই বা আপনার থেকে কি পেয়েছি বলুন? আপনার ছেলেরা আমাদের সম্মানটুকুও করে না। শোনো, তোমাদের দুজনের জন্য একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। তোমরা দুজন যদি শ্যামলীর বিয়ের সব কাজ যদি ঠিকঠাকভাবে করো তাহলে আমার প্রিয় ওই সীতাহার তোমাদের দিব। সীতাহার? সে তো আপনার মেয়ের জন্য রাখা। হ্যাঁ, মেয়েকেও আমি দিব, কিন্তু তোমাদের দুজনকেও আমি দিব। আমার কথা আমি রাখবো। আমার মেয়ের বিয়ের সব কাজ সম্পূর্ণভাবে করতে পারলে আমি তোমাদেরকে ওই সীতাহার দিব। তবে একটা শর্ত আছে, সব নিখুঁত হতে হবে, কোনো ভুল করা যাবে না। মা, আপনি সত্যি আমাদের সীতাহার দিবেন? আমি কথা দিয়েছি মানে দিবই। তোমরা শুধু তোমাদের দায়িত্ব পালন করো। ঠিক আছে মা, আমরা চেষ্টা করব। তোমায় বলেছিলাম না মা, যে ওদেরকে লোভ দেখাও, দুজনেরই তো প্রচন্ড লোভ। এভাবে বলিস না খোকা, বিয়ের পর থেকে ওরাও তো সেভাবে কিছু পায়নি। রাত দিন তোরাও তো কথা শোনাস, সবারই তো কিছু আশা থাকে। আগে আমাদের শ্যামলীকে সাজগোজের দায়িত্ব নিতে হবে, এমন ভাবে সাজাবো যেন ওকে অনেক সুন্দর লাগে। আর সেজন্য বিয়ের কেনাকাটাও করতে হবে। সাজগোজের দায়িত্ব তুমি নিবে? তবে আমি কি বসে থাকবো নাকি? আরে না না, তুই আপ্যায়নের দায়িত্ব নে, তোকে এদিকে দেখতে হবে না। অতিথিদের দেখাশোনা করার দায়িত্বটা তুই নে। তুমি যে একা একা সাজগোজ আর কেনাকাটার দায়িত্ব নিতে চাইছো, তবে কি তোমার গোপন ফন্দি আছে? ফন্দি আবার কি থাকবে, সাজগোজের দায়িত্বটা আমি ভালো বুঝি। তুই আপ্যায়নটাই দেখ, ওটাও তো একটা বড় দায়িত্ব। ঠিক আছে, তুমি ওদিকটা দেখো, আপ্যায়নের দায়িত্বটা আমার। দেখি কে কাকে টেক্কা দিতে পারে। আমি কি তোর সাথে প্রতিযোগিতা করছি নাকি? প্রতিযোগিতা না করলেও দেখতে চাই তুমি কতটা ভালো কাজ করতে পারো। তাহলে আমি পিছিয়ে থাকবো কেন? আমিও দেখাবো। ছোট, মা আমাদের দুজনকেই সীতাহার দিতে চেয়েছে। আমরা দুজনের মধ্যে টেক্কা দেওয়ার খেলায় নামলে শ্যামলের বিয়েটাই ভেস্তে যাবে। তখন কিন্তু আমরা কিছুই পাবো না, আর ওদিকে শ্যামলের বিয়েটাও হবে না। একটু ভেবে দেখিস। শ্যামলী, আমি তোমাকে সাজিয়ে দিব, কাল দর্জি এসে তোমার ব্লাউজের মাপ নিয়ে যাবে। শাড়িখানা কত সুন্দর হয়েছে, দেখ ছোট। বৌদি, এটা আমার বিয়ে, আমি যা চাইবো তাই হবে। তোমরা আমার মতামত নিচ্ছ না কেন? তোর মতামত নিচ্ছি না মানে? তোকে তো সবকিছু বলেই করছি। তুমি আর দাদা মিলেই তো বিয়ের কেনাকাটা করে এনেছো। আমারও তো একটা পছন্দ অপছন্দ রয়েছে, তাই না? আমার শাড়িটা কেনা হলো, অথচ আমি তো গেলাম না। শ্যামলী, তুমি জানো আমাদের হাতে কত কাজ? তোমাকে যাতে দেখতে সুন্দর লাগে
তাই তো তোমার পছন্দ মতো দিদিভাই শাড়ি নিয়ে এসেছে। তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকতো তুমি আগে বলনি কেন? আমাকে সুন্দর দেখাবে নাকি গেয়েও দেখাবে সেটা কি ঠিক করে দেবে তোমরা? তোমরা আমার কোনো কথাই শোনো না। তুই এমন করছিস কেন? আমরা তো তোর ভালোই চাই। আমি জানি তোমরা কি ভাবছো। মা বলেছে তোমাদের সীতাহার দেবে, তাই তোমরা এত খাটছো। তুই ভুল ভাবছিস। আমরা সীতাহারের জন্য নয়, তোকে যেন ভালো লাগে সেই জন্যই কাজ করছি। বলেছিলাম না, যতই করো না কেন এদের মন পাওয়া যাবে না। তুই যেভাবে ওদের সাথে ঝগড়া করছিস, কাজ শেষ হওয়ার আগেই তোর বিয়ে ভেস্তে যাবে। মা, আমি তো শুধু নিজের মতামতটুকু দিতে চেয়েছি। ওরা তো ওদের পছন্দ মতোই সবকিছু করছে। বিয়েটা তো আমার, তাই না? শোন শ্যামলী, তোর বিয়ের কাজ তো তুই করবি না, আর আমার পক্ষেও তো সব কাজ করা সম্ভব হবে না। তোর বৌদিরাই সব কাজ করবে। আর এখন যদি তুই এমন ঝঞ্ঝাট করিস তাহলে তো ওরা কাজই করবে না। তুমি বুঝতে পারছো না মা? ওরা তো তোমার সীতাহারের লোভে এসব করছে। সীতাহারের লোভেই যদি ওরা একসাথে কাজ করতে পারে তাহলে করুক না, তাতে ক্ষতি কি? দেখ মা, বৌদিরা বিনা শর্তে অনেক কাজ করেছে, তখন আমি ওদেরকে কোনো সম্মান দেইনি, দুটো মিষ্টি কথাও বলিনি। তুই বা তোর দাদারাও না। এই সুযোগে সম্পর্কটা যদি ভালো হয় তাহলে ক্ষতি কি? আমার ওদের সহ্য হয় না মা। তোর তো বিয়ে হচ্ছে, ভাবতো একবার যদি তোর ননদ তোকে এভাবে বলে তাহলে ভালো লাগবে, সেটা তোর খারাপ লাগবে না? তুই ওই দিকটা দেখ, বড় মারা সবাই চলে এসেছে। ওনাদের জল মিষ্টি দেওয়া হলো কিনা দেখ গিয়ে। হ্যাঁ, এই তো আমি নাড়ুগুলো নিয়ে যাচ্ছি। এবার তুমি রান্নার ওই দিকটা দেখো তো, রান্না বান্না সব ঠিকঠাক হলো কিনা। বাহ সুমিত্রা, রিনু, তোমরা কি ভালোভাবে সবকিছু সামলাচ্ছ। এটা সত্যিই অসাধারণ। তোমাদের মঙ্গল হোক মা। ধন্যবাদ বড় মা, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। হ্যাঁ, আমাদেরই তো করতে হবে। আর শ্যামলী বিয়েতে কোনো অসুবিধা যেন না হয় সেটা আমাদেরই তো দেখতে হবে। আরে দেখুন দেখুন, সুমিত্রা আর রিনু কেমন কাজ করছে, একদম মায়ের মতন। এমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। শ্যামলীর বিয়েটা দেখুন, খুব ভালোভাবে হয়ে যাবে। জানিস তো, এই প্রথম ওদের এত প্রশংসা শুনলাম, খুব ভালো লাগছে। ঠিক বলেছ দিদি ভাই, এই প্রথম আমাদের এত সম্মান করছে আর এত ভালোবাসছে। আমরা এটাই তো চেয়েছি এতদিন। বাহ, তোমরা দুজন এত কাজ করেছো, আমি তো ভাবতেই পারছি না। আমরা কাজ করি, এই প্রথমবার তোমাদের নজরে পড়লো, তাই না? একমাত্র ননদের বিয়ে, কাজ তো করতেই হবে। শ্যামলী, আজ তোকে রানীর মতো লাগছে রে, বর দেখলে মুগ্ধ হয়ে যাবে। ধন্যবাদ বৌদি, তুমি সব সময় আমাকে সুন্দরভাবে সাজাতে পারো, আর আজও তাই করেছো। আজকের দিনটা তোমার, তুমি যদি খুশি থাকো তাতেই আমাদের খুশি। দিদি ভাই, বরযাত্রীরা সবাই চলে এসেছে, আমাদের দ্রুত সবকিছু প্রস্তুত করতে হবে। হ্যাঁ চল, বরকে তো বরণ করতে হবে। শ্যামলী, তুমি এখানে বসো, বরকে বরণ করে তুলি আগে, তারপর তোমায় আবার দেখে যাব। নমস্কার বাবা। নমস্কার। ভালোই তো লাগছে, কিন্তু কিন্তু গয়নাগুলি ভালোই তো হয়েছে বাবা। আমার গয়নাগুলো আমার মা এবং দাদা পছন্দ করে নিয়ে এসেছে। এগুলো গয়না? বিয়েতে কেউ এত হালকা আর এরকম গয়না পরে নাকি? তোমরা তো শ্যামলীর বৌদি নাকি? আচ্ছা, তোমাদের কোনো জ্ঞান নেই? নিজের ননদকে বিয়েতে এমন গয়না দিয়েছো? আপনাদের তো জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা বলেছেন এই বিয়েতে কোনো দাবি দাবা নেই, তাহলে তখন বললেন না কেন? আমি জানতাম যে তোমাদের ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, তাই নতুন করে কিছু বলবার দরকার নেই। আমাদের সাধ্য অনুযায়ী সবকিছু করেছি, যার যতটুকু সামর্থ্য অতটুকুই করেছি। এরকম গয়না পরিয়ে মেয়েকে আমাদের বাড়িতে তুললে তো পাড়াতে আমাকে নিয়ে হাসাহাসি হবে। আগে জানলে আমি কোনো একটা ব্যবস্থা করে দিতাম। কি হয়েছে, মন খারাপ? এভাবে তোমরা এখানে কেন? আসলে মা, শ্যামলীর বিয়ের কথা ভাবছি। ওর শ্বশুর মশাইয়ের কথাতে আমরা অনেক কষ্ট পেয়েছি। হ্যাঁ মা, ওর শ্বশুর মশাইয়ের কথা একদম অপমানজনক, এর কিছু একটা করতেই হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কি করবে তোমরা সেটা কি ভেবেছো? আমি ভাবছি কি, যেই সীতাহার আমাদেরকে দেওয়ার কথা
সেই সীতাহার শ্যামলীকে দেওয়া উচিত। এতে হয়তো তার শ্বশুর মশাইয়ের মন বদলাতে পারে। ঠিক বলেছ দিদি ভাই, আমরা যদি শ্যামলীকে সীতাহারটা দিয়ে দেই তাহলে হয়তোবা অনেক খুশি হবে, আর আমাদের সম্মানও বাড়বে। নয়তো বিয়ের পর শ্যামলীকে অনেক কথা শোনাবে। আমি জানি শ্যামলীর শ্বশুরমশাই কি ভাববেন। উনি এত সহজে সন্তুষ্ট হওয়ার মানুষ নয়। শ্যামলী যদি এখন আমাদের পাশে পায় তাহলে ওর আত্মসম্মান বাড়বে। মেয়েটা একদম ভেঙে পড়েছে। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েটার মুখ একদম কালো হয়েছে। ওর বিয়ের দিনও যদি ওই হাসি খুশি না থাকে তাহলে সবকিছুই তো বৃথা যাবে। ঠিক আছে, তোমরা যা ভাবছো তাই করো, কিন্তু শ্যামলী মানবে কি? ধন্যবাদ মা, শ্যামলী অনেক খুশি হবে। এবার যদি ও মানা করে আমরা ওকে বৌদির মতো শাসন করব। মা, আপনি হাত দুটো বের করে দিন। শ্যামলী, আজ তোর বিয়ের দিন। আমরা তোর জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। কি এনেছো আমার জন্যে? শ্যামলী, এই সীতাহার দুটো তোমার। কিন্তু আমি তো এটা নিতে পারবো না বৌদি। কেন নিতে পারবে না? এটা তোমার। আর বৌদি কিছু দিতে চাইলে সেটা মানা করবে না। শ্যামলী, হার দুটো তোমার এখন জরুরি। আমরা চাই না বিয়ের পর তোমাকে কেউ কথা শোনাক। কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো? আমি কি সত্যি এত সুন্দর লাগছি? এই সীতাহার দুটো মায়ের না? হ্যাঁ, এটা মায়ের। বৌদিদির পক্ষ থেকে এটা উপহার। ধন্যবাদ বৌদি। আমি কখনোই ভাবতে পারিনি তোমরা আমার জন্যে এতটা ভাবো। তুমি আমাদের পরিবারের একজন, আর সব সময় আমরা তোমার পাশে থাকবো। সত্যি, এমন বৌদিরা থাকলে ননদদের জন্য আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, সুমিত্রা আর বিনু এই পরিবারের জন্য যোগ্য বউ। মা, আমরা কি ঠিক দেখলাম? তোমার বৌমারা তাদের পাওনা হারগুলো শ্যামলীকে পরিয়ে দিল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোরা শুধু শুধু ওদেরকে নিয়ে হাসাহাসি করেছিস, ওদেরকে অসম্মানই করেছিস। ওরাও তো মানুষ। আমরা যদি ওদেরকে আপন করতে না পারি তাহলে ওরা আমাদের আপন হবে কিভাবে? তুমি হয়তো ঠিকই বলেছ মা, তবে বৌদিদের এমন পরিবর্তন দেখে আমরা খুবই খুশি। হ্যাঁ, সবাই খুশি। আশা করা যায় শ্যামলীর শ্বশুরমশাইয়ের এরপর আর কোনো অভিযোগ থাকবে না। রায়পুর গ্রামে রিমলি তার ছোট্ট মেয়ে প্রেমাকে নিয়ে থাকতো। রিমলি প্রেমাকে অনেক ভালোবাসতো, আর প্রেমাও তার মায়ের খুব কাছাকাছি থাকতো। রিমলি দিনমজুরের কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। প্রেমা, মারে, কোথায় গেলি? এদিকে আয় তো। কোথায় যে থাকে এই মেয়েটা, কিচ্ছু বুঝি না বাপু। তাড়াতাড়ি আয় রে মা, আমাকে তো কাজে যেতে হবে। হ্যাঁ মা, বলো। আরে আমি তো বাইরে মনাদের সাথে খেলছিলাম গো। আচ্ছা, তুমি কাজে যাবে না আজ? কাজে যাব জন্যই তো তোকে ডাকছি। তোকে তো আর না খাইয়ে আমি কাজে যেতে পারবো না রে মা। আমি কাজে গেলে তো তুই আর খাবি না, তুই সারাদিন খেলা নিয়েই থাকবি। এখন তুই তাড়াতাড়ি খেয়ে নে তো। আচ্ছা মা, তুমি খাবার বাড়ো, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে প্রেমা হাত মুখ ধুতে চলে যায়, আর রিমলি প্রেমার জন্য খাবার বাড়ে। এ কি মা, আজও ডাল ভাত? মা, প্রতিদিন ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি করব বল মা, অভাবের সংসার। ভালো তরকারি কেনার টাকা কোথায় পাবো? আচ্ছা, তুই আজকে ডাল ভাত দিয়ে খেয়ে নে, কাল আমি তোকে অন্য তরকারি রেঁধে খাওয়াবো রে মা। ঠিক আছে, আজ খেয়ে নিচ্ছি, কাল কিন্তু আর খাবো না। এই বলে প্রেমা খাবার খায়, আর প্রেমার খাওয়া শেষ হলে রিমলি তার কাজে চলে যায়। এভাবে মা মেয়ের দিন কোনো রকমে কাটছিল। কি রে মা, এভাবে শুয়ে আছিস যে, খেলতে যাবি না? আমার চঞ্চল মেয়েটা তো কখনো এভাবে শুয়ে থাকে না। কি হয়েছে মারে তোর? মা, আমার না খুব মাথা ব্যথা করছে। সে কি কথা? দেখি দেখি কি হয়েছে আমার সোনার। এই বলে রিমলি প্রেমার কাছে যায়, আর প্রেমার কপালে হাত দিয়ে চমকে ওঠে। হে কি রে মা, তোর শরীরে তো অনেক জ্বর, কিন্তু এত জ্বর কিভাবে আসলো? তুই শুয়েই থাক, আমি এক্ষুনি গিয়ে ওষুধ কিনে আনছি।
এই বলে রিমলি ওষুধ কিনতে যায় আর কিছুক্ষণ পর সে ওষুধ কিনে নিয়ে বাড়িতে আসে। মারে, আমি ওষুধ নিয়ে এসেছি, তুই এখন কিছু খেয়ে নে তো। ডাক্তারবাবু খাবার খেয়ে ওষুধ খেতে বলেছে। আচ্ছা মা, তুমি খাবার আনো, আমি খেয়ে নিচ্ছি। এরপর রিমলি খাবার নিয়ে আসে। মা, আবারও তুমি আমাকে সবজি দিয়ে খেতে দিয়েছো। মা, এইসব দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। মা, তুমি আমাকে একটু চিকেন রোস্ট এনে দেবে গো। জানো মা, অনেকদিন থেকে না আমার রোস্ট খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমায় রোস্ট এনে দেবে মা? আচ্ছা মা, আমি এনে দেব, কিন্তু তুই এখন এই খাবারটুকু খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নে তো রে মা। এরপর প্রেমা খাবার খেয়ে ওষুধ খায়, কিন্তু প্রেমার জ্বর কিছুতেই কমছিল না। প্রেমাকে অসুস্থ রেখেই রিমলি কাজে চলে যায়। রাস্তায় যেতে যেতে রিমলি ভাবে, আজ যে করেই হোক, আজ প্রেমার জন্য আমি চিকেন রোস্ট নিয়েই আসবো। আর দরকার পড়লে আজ মহাজনের কাছে একটু বেশি করে টাকা চেয়ে নিব। এই ভেবেই রিমলি কাজে যায় আর কাজ শেষ করে রিমলি তার মহাজনের কাছে কিছু টাকা বেশি চায়। সাহেব, আজ আমাকে কিছু টাকা বেশি করে দিবেন? আমার মেয়েটার খুব জ্বর, ওর জন্য কিছু খাবার কিনতাম। আমাকে একটু দয়া করুন, দয়া করে আমাকে একটু আজকে বেশি টাকা দিন। দিচ্ছি দিচ্ছি, আর কাকুতি মিনতি করতে হবে না। শোন, কাল কিন্তু আর কোনো টাকা পাবি না, কাল এমনি কাজ করে দিতে হবে। আচ্ছা সাহেব, আপনাকে আর চিন্তা করতে হবে না, কালকে আমি কাজ করে দেব, আর আমাকে কোনো টাকা দিতে হবে না। এই বলে রিমলি টাকা নেয় আর কিছুক্ষণ পর সে একটি রোস্টের দোকানে যায় আর সেখান থেকে রোস্ট কিনে সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় রিমলি দেখে রাস্তার পাশে একটি পাখি আহত হয়ে পড়ে আছে। আহারে, পাখিটার কত আঘাত লেগেছে, কত রক্ত পড়ছে পাখিটার ক্ষত স্থান থেকে। আমি বরং পাখিটার ক্ষত সারিয়ে দেই, তারপর না হয় বাড়িতে ফিরবো। কিন্তু এই রোস্টের প্যাকেটটা কোথায় রাখি? ওই তো একটা গাছ দেখা যাচ্ছে, আমি বরং ওই গাছের নিচে রোস্টের প্যাকেটটা রেখে পাখিটার ক্ষত সারিয়ে দেই। এই বলে রিমলি গাছের নিচে রোস্টের প্যাকেটটা রেখে আর জঙ্গল থেকে কিছু জড়িবুটি নিয়ে এসে পাখিটার ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর সাথে সাথে পাখিটার রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর রিমলি রোস্টের প্যাকেট নেওয়ার জন্য ওই গাছের নিচে যায় আর গিয়ে দেখে একটা তান্ত্রিক ওই রোস্টটা খেয়ে ফেলেছে। তান্ত্রিকের হাতে শুধু চিকেনের অবশিষ্ট হাড়টুকু রয়েছে। হে কি, এটা আপনি কি করলেন বাবা? আমি এই রোস্টটা আমার অসুস্থ মেয়ের জন্য কিনেছিলাম, আর আপনি এটা খেয়ে ফেললেন। আর আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি আমার মেয়ের জন্য আরেকটা রোস্ট কিনে নিয়ে যাব। তুই আমাকে ক্ষমা কর মা, আমি না জেনেই এই কাজ করেছি। আমি আসলে খুবই ক্ষুধার্ত ছিলাম, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের নিচে খাবারের প্যাকেটটা দেখতে পাই, আর প্যাকেটটা খুলে দেখি প্যাকেটের ভেতরে একটা রোস্ট। আর আমি ক্ষুধার্ত অবস্থায় কিছু না ভেবেই রোস্টটা খেয়ে ফেলেছি। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, তোর অসুস্থ মেয়ের জন্য রোস্টের ব্যবস্থা আমি করব। এই বলে তান্ত্রিক ওই হাড়টার সামনে মন্ত্র বলে আর ওই হাড়টা রিমলির হাতে দেয়। শোন মা, এই হাড়টা নিয়ে গিয়ে তুই তোর বাড়ির উঠোনে রোপণ করবি, সেখানেই তুই তোর মেয়ের জন্য রোস্ট পেয়ে যাবি। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর রিমলি হাড়টা নিয়ে বাড়িতে যায় আর বাড়ির উঠোনে সেই হাড়টা রোপণ করে। আর সাথে সাথে সেখানে একটি গাছ হয় আর সেই গাছ ভর্তি চিকেন রোস্ট ধরা ছিল। আর এ দেখে তো রিমলি খুবই অবাক।
এ কি, গাছে চিকেন রোস্ট! এর আগে তো কখনো দেখিনি চিকেন রোস্টের আবার গাছও হয়। যাই হোক, আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি বরং এখান থেকে একটি রোস্ট নিয়ে গিয়ে প্রেমাকে দেই, ও অনেক খুশি হবে। এরপর রিমলি চিকেন রোস্টের গাছ থেকে রোস্ট নিয়ে প্রেমাকে দেয়। প্রেমা তো রোস্ট দেখে অনেক খুশি হয়। এরপর প্রেমা খুশি মনে রোস্ট খায়। আর এরপর থেকে রিমলি ওই গাছের রোস্ট নিয়ে একটি চিকেন রোস্টের দোকান দেয়। আর সেই রোস্ট বিক্রি করে রিমলি প্রেমাকে নিয়ে ভালোভাবেই তার দিন কাটাতে থাকে। ছোট্ট একটা গ্রামে বাস করত মিরাজ নামের একটা ছেলে। সে ছিল অনেক গরিব। মিরাজের তেমন একটা জায়গা জমি না থাকায় সে গাছের নিচে ছোট্ট একটা ঘর বানিয়েই থাকতো। হ্যাঁ গো বউ, কোথায় গেলে গো তুমি? আরে আরে, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আর সাথে, বেলা কতটা গড়িয়েছে তা কি তুমি দেখেছো? আরে আরে, তাতে হয়েছেটা কি? তা বলি, তুমি আমাকে ডাকোনি কেন? এখন আমি কখন মাছ ধরতে যাব বলো তো? তোমাকে কি আমি মাছ ধরতে যাওয়ার জন্য এখন ডেকেছি নাকি? তুমি যদি না শুনতে পাও সেটা কি আমার দোষ নাকি? আসলে কাল একটু রাত করে ঘুমিয়েছি তো, সেজন্য হয়তো শুনতে পাইনি। রাত জেগে ঘুমোবে না তো কি করবে বলো? সারা রাত ধরে তো তুমি চাকরি করো। এমন করে বলো না বউ, তুমি তাড়াতাড়ি গিয়ে জালটা নিয়ে এসো। তুমি একটু দাঁড়াও তো, আমি জালটা নিয়ে আসছি। সোহিনী ঘর থেকে জালটা এনে মিরাজকে দেয়। এই নাও তোমার জাল। মিরাজ জালটা নিয়ে যখন চলে যেতে ধরে তখন তার মেয়ে অহনা বলে, বাবা তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ রে মা। বলি বাবা, আজ মাছ পেলে তুমি বাড়িতে নিয়ে এসো বাবা। অনেক দিন হয়ে গেল মাছ দিয়ে ভাত খাই না। তুমি তো যেই মাছ পাও সবই বিক্রি করে দাও বাবা। আসলে মা, অনেক দিন ধরেই তেমন মাছ পাই না। একটা দুটো মাছ যা পাই সেগুলো বিক্রি করেই তো বাজার নিয়ে আসি। এই, তোকে এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ, এই তুমি যাও তো যাও, এমনিতে আজকে আবার অনেক দেরি হয়ে গেছে। এটা শুনে মিরাজ মাছ ধরতে নদীতে চলে যায়। আজ আমি নদীর ওপারে গিয়ে মাছ ধরবো, দেখি কোনো মাছ পাই কিনা। এটা বলে মিরাজ একটা মাঝিকে ডাকে। ও মাঝি ভাই, বলছি নদীর ওপারে যাবে নাকি গো? যাবো গো মিরাজ ভাই। তা বলছি তুমি কি আজকে নদীর ওপারে যাবে নাকি গো? আসলে অনেকদিন হলো তেমন কোনো মাছ পাচ্ছি না, নদীর ওপারে গিয়ে বরং একবার দেখি তেমন কোনো মাছ পাই কিনা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি নৌকায় বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। ধন্যবাদ মাঝি ভাই, এই নাও তোমার টাকা। এখানে তো মানুষের যাতায়াত বেশি, এখানে মনে হয় না কোনো মাছ পাবো। আর একটু সামনে গিয়ে দেখি মাছ পাই কিনা। মিরাজ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। আজ বরং আমি এখানে বসে মাছ ধরি, দেখি আমার ভাগ্যে কি আছে। মিরাজ অনেকবার জাল ফেলে, কিন্তু সেই দিন মিরাজ একটা মাছও পায় না। কি যে হলো আমার কে জানে, সবাই কত কত মাছ পাচ্ছে, অথচ আমি সেই কখন এলাম, এখন অব্দি একটা মাছও পেলাম না। আর কত সময় এভাবে বসে থাকবো, এবার বরং আমি বাড়িতেই চলে যাই। মিরাজ যখনই বাড়িতে আসতে যাবে ঠিক তখনই তার অহনার বলা কথা মনে পড়ে যায়। মেয়েটা বলেছিল আজ মাছ দিয়ে ভাত খাবে, এখন আমি খালি হাতেই বা কি করে ফিরে যাই। আরেকবার চেষ্টা করে দেখি কোনো মাছ পাই কিনা। এই বলে মিরাজ কিছুটা দূরে একটা ঝোপের ভিতরে মাছ ধরতে যায়। সে প্রথমবার জাল ফেলে একটা মাছও পায় না। এবারও তো জাল ফেলে কোনো মাছ পেলাম না, এবার আমি কি করি? ওরে বাবা, এটা তো দেখছি অনেক বড় মাছ, আজ বুঝি আমার কপালটা খুলে গেল। এমন সময় মাছটা কথা বলে ওঠে। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও বলছি। আমি যে এখানে শ্বাস নিতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। কি, মাছ আবার কিভাবে কথা বলছে? তুমি কি আবার ভূত নাকি? আমি ভূত নই, আমি হলাম মায়াবী মাছ। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি আবার আমার কষ্ট কি করে দূর করবে শুনি? তোমার তো সত্যি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মিরাজ সেই মাছটিকে নদীতে ছেড়ে দেয়, সাথে সাথে সেই মাছটি একটা জলপরীতে পরিণত হয়। কি তুমি তো দেখছি একটা জলপরী। হ্যাঁ গো, আমি হলাম মায়াবী জলপরী। সবাই যে আমাকে দেখতে পারে না গো, আসলে তোমার মনটা অনেক ভালো, আর তাই তো তুমি আমার দেখা পেয়েছো। আমার মন ভালো সেটা তুমি কি করে বুঝলে?
তোমার ছোঁয়া পেয়ে যে আমি বুঝে গেছি তুমি কেমন। আচ্ছা, তোমার চোখে পানি কেন? তুমি শুনতে চাও জলপরি? হ্যাঁ, তুমি বলো, আমি শুনি। তোমার দুঃখের কথা শুনে সত্যি আমি অনেক কষ্ট পেলাম। জলপরি, এবার তাহলে আমি আসি। সেই সকালে এসেছি, এখন যে সন্ধে হতে চললো, বাড়ির সবাই যে আমার জন্য চিন্তা করছে। তুমি যে আমার জীবন বাঁচিয়েছো, তুমি তার পুরস্কার নিয়ে যাও। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। এটা এটা তোমার। এটাতে তো মাত্র 2টো মাছ, তাও আবার অনেক ছোট। এটা কোনো সাধারণ মাছ নয়, এই মাছ দুটো তুমি চাষ করবে, দেখবে তোমার জীবন পুরো বদলে গেছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি গেলাম, নইলে যে আমার বাবা মা আমার জন্য চিন্তা করবেন। মিরাজ কোনো কিছু বলার আগেই জলপরি সেখান থেকে চলে যায়। আমার তো মাছ চাষ করার মতো তেমন কোনো জায়গা নেই, এবার তবে আমি কি করি? মিরাজ এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। ওগো, ওগো, তুমি এসেছো? আজ এত দেরি হলো কেন গো? বাবা, মাছ এনেছো বাবা? আরে আরে, এই পাত্রে কি, দেখি তো একবার। আরে আরে, এই পাত্রে তো ছোট ছোট দুটো মাছ দেখছি। এই ছোট মাছ দুটোকে তুমি কেন এনেছো বাবা? এটা যে কোনো সাধারণ মাছ নয় রে মা, এই মাছ দুটো যে আমাকে জলপরি উপহার দিয়েছে। তুমি সত্যি বলছো? কিন্তু আমরা এই মাছ চাষ করব কোথায়? সেটা না হয় আমরা কাল ভাববো গিন্নি, আজ না হয় এই মাছ দুটোকে একটা বালতিতে রেখে দেই। মা, হো না, একটা বালতি নিয়ে আয় তো মা। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি বালতি নিয়ে আসছি বাবা। বাবা, ও বাবা, মাছেদের তুমি খেতে দেবে না? তুই তো ভালো কথা মনে করিয়ে দিয়েছিস মা, চল মাছেদের খেতে দিয়েই বরং বাকি কাজগুলো করব। অহন আর মিরাজ যখন মাছেদের খেতে দিতে যায়, তখন তারা মাছগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, এই বালতিতে তো দেখছি কত বড় বড় মাছ। এত বড় মাছ তো আমি এর আগে কখনো দেখিনি। আমিও তো তাই ভাবছি, কিন্তু এই বালতিতে তো মাত্র 2টো মাছ ছিল, এত মাছ আবার কোথা থেকে এলো? বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় আবার কি বুদ্ধি এসেছে রে মা? জলপরি তো আমাদেরকে মাছ চাষ করতে বলেছে বাবা, তাই না? হ্যাঁ রে মা, কিন্তু আমাদের তো মাছ চাষ করবার মতো তেমন কোনো জায়গা নেই। আমরা যদি গাছে মাছ চাষ করি তাহলে কেমন হয় বাবা, বলো তো? বউ, শুনছো? এই দেখো, তোমার মেয়ে বলে কি কি বলছে কি তোমার মেয়ে, শুনি একটু। ও বলছে গাছে কিনা মাছ চাষ করতে। গাছে আবার কিভাবে মাছ চাষ করবে শুনি? কেন, আমরা বড় বড় ড্রাম, বালতি, ঘড়া এইসব কিনে তাতে জল ভরে মাছ চাষ করব। এটা তো তুই মন্দ বলিসনি মা, কি বলো বউ? হ্যাঁ, বুদ্ধিটা একদম খারাপ না, কিন্তু ঢম, বালতি, ঘড়া এসব যে কিনবো, এত টাকা কোথায় পাবো? এই নাও, এই হারটা বিক্রি করে তোমার যা প্রয়োজন তা নিয়ে এসো। কিন্তু বউ, এটা তো তোমার মায়ের দেওয়া হার, কপালে যদি আমার লেখা থাকে তাহলে আমি আরো অনেক হার কিনতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। না, আমাদের যে এবার সব কাজ শেষ, তাই না রে বল? হ্যাঁ বাবা, এবার যে গাছে অনেক মাছ চাষ করা যাবে। চল চল, আমরা বরং এই মাছগুলো ডবটার ভেতরে রাখি। মিরাজ আর অহনা গাছে বাঁধা টবগুলোর উপরে মাছগুলো রেখে দেয়। কিছুদিনের মধ্যেই সমস্ত পাত্র মাছে ভরে যায়। ওগো, এবারে মাছগুলো না বিক্রি করলে হবে না? তুমি ঠিকই বলেছ বউ, এবার যে মাছগুলো বিক্রি করতে হবে। আচ্ছা, কেউ যদি জানতে পারে যে আমরা গাছে মাছ চাষ করছি, তাহলে আবার চুরি করে নিয়ে যাবে না তো? আমার মাছে কেউই চুরি করতে পারবে না গো, বুঝতে পেরেছো? বিকেল বেলা মিরাজ অনেকগুলো মাছ ধরে সেগুলো বিক্রি করতে নিয়ে যায়। এই এই দেখ দেখ, মিরাজ দাদা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, চল চল, আমরা ওনার কাছ থেকে বরং মাছ কিনি। আরে আরে, মাছগুলো তো দেখতে অনেক বড় মনে হচ্ছে, অত বড় মাছ কেনার মতো টাকা আমার হাতে নেই। আরে আরে, আগে আমরা যেই তো দেখি। ভাই, বলছি কি, তোমার মাছগুলো তো এখনো জ্যান্তই আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো আছেই। বলছি কি, মাছ নেবেন? বেশি একটা দাম নয়। তা বলি, মাছগুলো খেতে আবার কেমন হবে? একটা দিন খেয়েই দেখুন না কেমন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সবাইকে বরং এই টাটকা মাছ দিন তো। মিরাজ অল্প টাকায় তার সমস্ত মাছগুলো বিক্রি করে দেয়। পরের দিন মিরাজ আবারও মাছ নিয়ে বাজারে আসে। ভাই, আপনার দোকানের মাছগুলো খেতে যে এত ভালো, কি আর বলবো, এত সুস্বাদু মাছ
আমি এর আগে কখনোই খাইনি। তা বলছি কি, কোথা থেকে এনেছেন এমন সুস্বাদু মাছ? আসলে ভাই, মাছগুলো আমি নিজেই চাষ করি। ও মা, তাই বুঝি। তা বলছি কি, আমাকে আপনার দোকানের সব থেকে বড় মাছটা দিন। দিন যত যায় মিরাজের মাছ চাষও তত বেশি হতে থাকে। মিরাজের মাছ টাটকা ও সুস্বাদু হওয়ায় সবাই তার কাছ থেকে মাছ কিনতো। ওগো, গাছে মাছ চাষ করে তো আমাদের অনেক টাকা লাভ হচ্ছে। প্রতিদিন এত মাছ তুমি কোথায় বিক্রি করবে গো? আমি ভাবছি এবার শহরে মাছ নিয়ে যাব। এমন সময় সেখানে শহর থেকে দুজন লোক আসে। বলছি কি দাদা, আপনাকে আর কষ্ট করে শহরে যেতে হবে না। আমরাই আপনার সুস্বাদু মাছের খবর পেয়ে নিজেরাই এখানে চলে এসেছি। আপনার যত মাছ আছে আমরা প্রতিদিনই সব মাছ কিনে নেব। কিন্তু আমার তো প্রতিদিন মাছ বিক্রি না করলে চলবে না। এ কি এসব আবার আপনি কি বলছেন? এত মাছ আপনি কোথায় চাষ করেছেন দাদা? আসলে আমি গাছে মাছ চাষ করি। আরে আরে দাদা, আপনি আবার পাগল হলেন নাকি? গাছে আবার কি করে মাছ চাষ করে? বলছি দাদা, ওপরে একবার তাকিয়ে দেখুন না। আরে আরে, সত্যি তো, আপনার তো দেখছি অনেক বুদ্ধি। আপনারা বরং এবার মাছ নিয়ে চলে যান। কতগুলো টাকা মাছ বিক্রি করেছে, এইবার আমরা ধনী হয়ে যাব। বাবা, আমার যে এইসবে কত আনন্দ হচ্ছে না। দেখবে বাবা, একদিন তোমার নাম পুরো শহরে গ্রাম দিয়ে ভরে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আস্তে আস্তে চারদিকে মিরাজের এমন সুস্বাদু মাছের কথা ছড়িয়ে পড়ে। শহর থেকে অনেক মাছের ব্যবসায়ীরা আসতে শুরু করে মিরাজের বাড়িতে মাছ কেনার জন্য। গাছে এভাবে মাছ চাষ করে মিরাজ আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায়।